আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। 24 ঘন্টার মধ্যেই কি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে? আরো সহজ করে বলি, 24 ঘন্টার মধ্যেই কি মধ্যপ্রাচ্যে একটা সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে? এই প্রশ্নের জবাব খুঁজবো এই কন্টেন্টে। এই প্রশ্ন কেন ওঠে? এই প্রশ্ন ওঠে কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক এখন ভালো যাচ্ছে না। পরস্পর পরস্পরের বিরুদ্ধে হুমকি জারি আছে। কিন্তু আবার এটাও বাস্তবতা যে দুই দেশের ভেতরে আক্রমণ শুরু হয়নি, যুদ্ধ শুরু হয়নি। ফলে এখন যে পরিস্থিতি আছে সেটি হলো যে একটা আশঙ্কা এবং উত্তেজনা। এই যে আশঙ্কা, সেই আশঙ্কাটাও কি প্রবল আশঙ্কা, না মাঝারি ধরনের আশঙ্কা, নাকি একটা সতর্কতামূলক ব্যবস্থার ভেতর দিয়ে যাচ্ছে দুই দেশ, সেটি চলুন আমরা আলোচনা করি। যুক্তরাষ্ট্র এবং ইরানের যে বৈরিতার ইতিহাস, সেটি যদি পর্যালোচনা করি আমরা, তাহলে দেখব যে যুক্তরাষ্ট্র এবং ইরান সরাসরি নিজেদের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধে জড়িয়ে যেতে চায় না। বরং তারা প্রক্সি লড়াই, ছায়া যুদ্ধ, কূটনৈতিক লড়াই, নিষেধাজ্ঞা, এসব বিষয়গুলো দিয়ে একে অন্যকে ঘায়েল করার চেষ্টা করে। আবার ধরুন, যুক্তরাষ্ট্র এই যে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যে যুদ্ধ হয়েছে, তখন ইরানে একটা আক্রমণ করেছে। ঝটিকা হঠাৎ করে এসে ইরানের 3টে স্থাপনায় আঘাত করে দিয়ে চলে গেছে। এখন অবস্থানগত কারণে, কৌশলগত কারণে, সামরিক শক্তির কারণে, নানান কারণে ডোনাল্ড ট্রাম্প এই হঠাৎ আক্রমণ করাকে পছন্দ করেন বলে বিশ্লেষকরা বলেন। যেমন ভেনেজুয়েলাতে তিনি করেছেন, নিকোলাস মাদুরোর সঙ্গে আক্রমণ হয়েছে, তাকে তুলে নিয়ে চলে গেছেন ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে পরিস্থিতি তারপর শান্ত হয়েছে। এখন বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো ব্যাখ্যা করলে আমরা এই আক্রমণের ঝুঁকির মাত্রাটা বুঝতে পারবো। প্রথমে আমরা ইসরায়েল প্রসঙ্গ দিয়ে শুরু করি। কেন? কারণ ইরান স্পষ্ট করে বলে দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপরে হামলা করে, তাহলে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে স্বার্থ রয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, তারা রয়েছে ইরানের আশেপাশে 19টি জায়গাতে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 19টি স্থায়ী এবং অস্থায়ী ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, সেখানে ইরান হামলা করবে বলে একটা হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাষ্ট্রের যেই নৌবহর রয়েছে তার উপরে হামলা করবে বলে হুঁশিয়ারি দিয়েছে এবং স্পষ্ট করে বলেছে যে ইসরায়েলে হামলা করে বসবে ইরান যদি ইরান আক্রান্ত হয়। সুতরাং ইসরায়েল এখন কি করছে? ইসরায়েলের যেই সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা জানাচ্ছে যে ইসরায়েল তাদের সেনাবাহিনীকে অ্যালার্ট করেছে, তারা সতর্কতামূলক অবস্থানে গেছে। কিন্তু সেখানকার বিশ্লেষকরা বলছেন যে এবারে ইসরায়েল হয়তো আগেই আক্রমণ করে বসবে না। ইসরায়েলের পরিস্থিতি এমন হতে পারে যে তারা যুক্তরাষ্ট্রকে লিড নিতে দিতে পারে। অর্থাৎ ইসরায়েল আশা করতে পারে যে প্রথমে আক্রমণ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের লড়াই লাগবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় বাড়িয়ে ইসরায়েল সেখানে যোগ দেবে। এরকম একটা বিষয় তাদের চিন্তাভাবনায় থাকতে পারে বলে সেখানকার যেই সংবাদপত্রগুলো আছে সেখানে সে দেশের এবং বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা লিখছেন। সুতরাং এটা একটা অপশন। এবং যদি সত্যি সত্যি ইরান ইসরায়েলে আক্রমণ করার কথা ভাবে, তাহলে ইসরায়েল তার নিজেকে রক্ষা করবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করার জন্য পদক্ষেপ নেবে। এটি আমরা অতীতেও দেখেছি বিভিন্ন সময়ে। ফলে এখন ইসরায়েলের পাশেই জর্ডানে আপনারা দেখবেন যে যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, থার্ড মোতায়েন করেছে, প্যাট্রিয়ট মোতায়েন করেছে। অর্থাৎ জর্ডানের উপর দিয়েও উড়ে গিয়ে যেন কোনো মিসাইল এই ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে না পারে সেই ব্যাপারটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা, এটি কি আক্রমণের ঝুঁকি, নাকি এটি একটা প্রতিরক্ষামূলক নিজেকে রক্ষা করার সরঞ্জাম? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজেকে রক্ষা করার জন্য একটা সরঞ্জাম। যদি ইসরায়েল আক্রান্ত হয়ে পড়ে তাহলে আকাশেই ইরানের মিসাইলগুলো তারা ভেঙে দিতে চায়। এখন ধরুন, যুক্তরাষ্ট্র তার একটা রণতরী, মানে যুদ্ধ বিমানবাহী রণতরী নিয়ে যাচ্ছে ইরানের দিকে, এটি আমরা এই খবরটি আমরা জানি। এবং আব্রাহাম লিঙ্কন রণতরী, সেটি দক্ষিণ চীন সাগরে ছিল, সেটি নিয়ে যাচ্ছে। কেন? এরকম যুদ্ধ বিমান মোতায়েন করা কোনো রণতরী ছিল না। এখন যে রণতরীটি যাচ্ছে এটি 70টি থেকে 100টি বিমান এবং হেলিকপ্টার একসঙ্গে বহন করতে পারে। এটা একটা মিনি ক্যান্টনমেন্ট। আপনারা এই বিষয়গুলো জানেন। কেন এটি গুরুত্বপূর্ণ? এটা কি ইঙ্গিত দেয়?
আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সঙ্গে, তখন কিন্তু আরবের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল যে যদি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্রের কোনো এয়ারক্রাফটকে সেই দেশের আকাশ সীমা বা মাটি বা ঘাঁটি ব্যবহার করতে দেবে না আরবের কয়েকটি দেশ। এবারও ধরুন আপনার ইরানে আক্রমণের বিপক্ষে একটা সুস্পষ্ট অবস্থান রয়েছে তুরস্কর, রয়েছে কাতারের, রয়েছে সৌদি আরবের। সুতরাং আরবে যে ঘাঁটিগুলো রয়েছে সেসব ঘাঁটির কোনটার ভূমি কোনটার আকাশ যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারবে তা নিয়ে কিন্তু একটা সংশয় আছে। প্রচলিত যেসব সংবাদগুলো আমরা এ পর্যন্ত হাতে পেয়েছি তার উপরে ভিত্তি করে বলা যায়। সুতরাং যদি সেখানে ইরানের আশেপাশে এই রণতরীটি নিয়ে আসতে পারে যুক্তরাষ্ট্র, তাহলে যুক্তরাষ্ট্রকে তার অন্য ঘাঁটি ব্যবহার না করে এটাই কাজে লাগানো যেতে পারে। সুতরাং এটা একটা বড় ধরনের ঝুঁকি। এটা আক্রমণ করার সক্ষমতাকে বাড়িয়ে দেয়, কিন্তু এই রণতরী এখানে চলে আসা মানেই কিন্তু সরাসরি যুদ্ধ শুরু হয়ে যাওয়া নয়। আবার ধরুন বেশ কিছু কথা শোনা যাচ্ছে এরকম যে আহ, রাশিয়া থেকে অনেকগুলো কার্গো গেছে ইরানে, এবং অনেকে এই কার্গোর হিসাব দেখে বলে দিচ্ছেন যে এই কার্গো ভরে ভরে অস্ত্র গেছে। আমার এখানে একটু খটকা লাগে। সেটা হলো যে এই কার্গোর ভেতরে কি আছে সেগুলো তো এত সহজে সবার মুখে মুখে চলে আসার কথা না। বিশেষ করে এরকম একটা ক্রুশাল টাইমে ইরান কি এই লিস্ট পাবলিক করে দেবে যে রাশিয়া থেকে কি আমদানি করা হয়েছে? এই কার্গোর ভেতরে গম আছে না ভুট্টা আছে না রাসায়নিক আছে নাকি তেল আছে নাকি অস্ত্র আছে নাকি আসবাবপত্র আছে? এ বিষয়ে কি ইরান সহজেই বলে দেবে? মানে ইরান কি এখন এই উত্তেজনা এভাবে বাড়িয়ে তুলবে? এটি একটা বড় ধরনের খটকা। আবার ধরুন ইরানের যেটা চরিত্র সেটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটি অনায়াসে বলা যায় যে ইরান চীন থেকে এবং রাশিয়া থেকে তার সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য সহযোগিতা অবশ্যই নিয়েছে বা নেয়ার ইচ্ছা আছে বা নেয়ার প্রক্রিয়া আছে। অর্থাৎ এ ধরনের একটা বিষয় ইরানের থাকতে পারে, এটি আমরা অনুমান করতে পারি। কেন? কারণ হলো যে যখন ইরান ইরাক একটা যুদ্ধ চলেছিল 8 বছর, তখন ইরান হাড়ে হাড়ে টের পেয়েছে যে তাদের আসলে মিসাইল দরকার। মিসাইল নেই বলে তারা পিছিয়ে আছে। এবং এরপরে ইরান যা করেছে সেটি হলো যে তারা তাদের মিসাইল কার্যক্রম চালু করেছে। প্রথমে তারা উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র আনতো, রাশিয়া থেকে আনতো, সেগুলোকে কপি করে ফেলতো, এবং তারপরে তারা নিজেদের উৎকর্ষতা বাড়িয়েছে, নিজেদের সৃজনশীলতা সেখানে প্রয়োগ করেছে। এবং আপনারা তো জানেন সর্বশেষ তারা 5,000 কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে লক্ষ্যস্থলে আঘাত হানতে পারে এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের একটা সফল পরীক্ষা করেছে। এ খবর তো সংবাদপত্রে এসেছেই। তার আগেও তারা 12 দিনের যে যুদ্ধ হয়েছে ইসরায়েলের সঙ্গে, সেখানে ইসরায়েলের আয়রন ডোম, ইসরায়েল প্রযুক্তির জন্য বিখ্যাত এটি আপনারা জানেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের মিসাইল ইসরায়েলের মাটি পর্যন্ত পৌঁছাতে পেরেছিল, এটি ইরান প্রমাণ করেছে। সুতরাং তারা দেখিয়ে দিয়েছে যে যখন তারা তাদের দুর্বলতা বুঝতে পারে তখন ইরান সেই দুর্বলতাকে সঙ্গে রাখে না। তাহলে এই যদি হয় বিষয়, তাহলে গত 12 দিনের যে যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সঙ্গে, সে 12 দিনের যুদ্ধে ইরানের শুধরে নেওয়ার বিষয়গুলো কি কি রয়েছে? নাম্বার ওয়ান, ইরানের যে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে সেই ইন্টারনেট ব্যবস্থাতে তাদের বড় ধরনের কাজ করার রয়েছে। কারণ হলো যে সেখানে রাডার জ্যাম করে ফেলা হয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে ফেলা হয়েছিল। 8 ঘন্টা তাদের এগুলো কোনো কিছু কাজ হয়নি। এর মধ্যেই ইসরায়েল আক্রমণ করে ইরানের সেনাবাহিনী প্রধান, তাদের আইআরজিসি গার্ডস বাহিনীর প্রধান, তাদের বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডার, তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্টকে মেরে ফেলেছিল ইসরায়েল। ব্যাপক ক্ষতি হয়েছিল তখন ইরানের। আবার ধরুন ইরান তার আকাশকে কাজে লাগিয়ে মিসাইল ছুড়েছে বটে, কিন্তু কোনো যুদ্ধ বিমান উড়াতে পারেনি। তাহলে এইসব জায়গাগুলোতে ইরানের নিজেদের ঠিকঠাক করার বা জোরদার করার বিষয় রয়েছে। এগুলো তো ইরান বুঝে গেছে এই দুর্বলতা 12 দিনের যুদ্ধের পর, এবং এই দুর্বলতা ইরান নিজেদের টিকিয়ে রাখার কথা না। সুতরাং এটি অনুমান করা যায় যে হ্যাঁ, ইরান একটা যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত রেখেছে বা আত্মরক্ষার জন্য প্রস্তুত রেখেছে বা হামলা ঠেকিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রেখেছে। ফলে এটি ধারণা করা যায় যে এই প্রস্তুতি নেওয়ার জন্য ইরান রাশিয়ার কাছ থেকে সহযোগিতা নেবে বা চীনের কাছ থেকে সহযোগিতা নেবে। কিন্তু এটি স্পষ্ট করে বলা মুশকিল যে কোন কার্গোতে করে কি ধরনের জিনিস ইরানের ভেতরে ঢুকেছে।
এখন ধরুন সবকিছুর পরেও এই যে উত্তেজনা একটা ঝুঁকি তৈরি করছে, এই ঝুঁকি শেষ পর্যন্ত ঝুঁকিই থেকে যেতে পারে এবং কোনো রকম আক্রমণ ছাড়াই পরিস্থিতি গড়িয়ে যেতে পারে। কেন? কারণ একটাই, সেটি হলো যে যুক্তরাষ্ট্র এটি জানে যে ইরান বুঝে গেছে যে তার উপরে আক্রমণ হতে পারে এবং যদি আক্রমণ হয় তাহলে ইরান যে কথা বলছে যে তাদের যা কিছু আছে সেগুলো নিয়েই তারা ঝাঁপিয়ে পড়বে এবং মরিয়া হয়ে আক্রমণ করবে। সুতরাং ইরান যে হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের যেসব স্বার্থের উপরে আক্রমণ করার, সেগুলো ইরান করতে পারে এবং ইরান বলছে যে এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে। সুতরাং জেনে বুঝে এরকম একটা পরিস্থিতি শেষ পর্যন্ত কি লড়াই দিয়েই মোকাবেলা করবেন ডোনাল্ড ট্রাম্প? এটি একটি বড় ধরনের প্রশ্ন। বরং তিনি যেমন বলেন যে আলোচনার পথ খোলা রয়েছে, আব্বাস আরাকচিও যেমন বলেন যে আলোচনার পথ খোলা রয়েছে, শেষ পর্যন্ত এই আলোচনাই গুরুত্ব পেয়ে যাবে কিনা সেটাও একটা দেখার বিষয়। সুতরাং এই মুহূর্তে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে একটা প্রবল উত্তেজনা রয়েছে সেখানে, একটা ঝুঁকি রয়েছে সেখানে। কিন্তু এর মানে কি এই যে ২৪ ঘন্টার মধ্যেই আক্রমণ হয়ে যেতে পারে বা লড়াই লেগে যেতে পারে? এর তো কোনো রকম ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না। আমি কি ভুল বলছি? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত এবং যুক্তি আমি শুনতে চাই। আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।